আমরা প্রিসাইজলি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাইন ফলো করছি, এটা আমাদেরকে করতে দিচ্ছেন না কেন? উনি তো গণভোট করেছেন। আমি দেখলাম যে এই অন্তর্বর্তী সরকার তারা এমন একটা খাবি খাচ্ছে, জুলাই ঘোষণাপত্রের নামে যে ফার্স তারা করেছে, এটা না করলেই ভালো হতো। আমরা আন্দোলন করতাম যে জুলাই ঘোষণাপত্র দেন, কিন্তু এই যে জুলাই ঘোষণাপত্রের নামে আপনারা যেটা করলেন, ওখানে আপনারা কী লিখলেন? বললেন যে জনগণের অভিপ্রায় নাকি যে সংবিধানের 106-এর অধীনে সরকার গঠিত হবে, এটা নাকি জনগণের অভিপ্রায়। এর চেয়ে ডাহা মিথ্যা কথা, এর চেয়ে আইনের দৃষ্টিকোণ থেকে ভুল কথা আর হয় না। এই কথাটা কেন বললেন আপনারা? এবং বলার মধ্যে দিয়ে আমাদেরকে একটা গভীর সংকটের মধ্যে ঠেলে দিয়েছেন এখনও পর্যন্ত। এবং দেখেন ওই ঘোষণাপত্র, আপনি কি পৃথিবীতে ঘোষণাপত্রের ইতিহাসকে আমরা জানি না? ঘোষণাপত্র নিজেই নিজেকে এনঅ্যাক্ট করে, নিজেই নিজেকে বলবৎ করে। ঘোষণাপত্র বলবে যে আমি আজকে থেকে কার্যকর হলাম। 15 আগস্টের পরে, 15 আগস্টের পরে যে সামরিক ফরমান জারি করা হয়েছে, যে সরকার মুশতাকের ক্ষমতা এসেছিলেন, এরপরে বিচারপতি সায়েম ক্ষমতা এসছেন, এরপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতা এসছেন, তারা যে সামরিক ফরমানগুলো জারি করেছেন, তারা কি বলেছেন 79 সালে আমরা পার্লামেন্ট নির্বাচন দেব, ওই নির্বাচনের পরে গিয়ে আমরা আসলে এগুলোকে বাস্তবায়ন করবো? তারা বলেন নাই। সামরিক ফরমান মানে হচ্ছে, ফরমানের ইংরেজি হচ্ছে প্রোক্লেমেশন। মিলিটারি প্রোক্লেমেশন মানে হচ্ছে আমরা আজকে থেকে বলবৎ, এটাই এখন কনস্টিটিউশন। তাহলে জুলাই সনদ কি উপরে থাকবে, সংবিধানের উপরে থাকবে না নিচে থাকবে, এগুলো বোগাস আলাপ, এগুলো বিভ্রান্তিকর আলোচনা। আমাদের কর্তব্য হচ্ছে যে এই সংবিধান, যে সংবিধান প্রথমত বাংলাদেশের মানুষের কোনো ধরনের মতামত নিয়ে করা হয় নাই। তাছাড়া এই গণঅভ্যুত্থানের পরে আপনি একটা সংবিধান পরিবর্তনের কথা তুলতে পারবেন না বাংলাদেশে। যে বড় বড় সংবিধান সংশোধনী হয়েছে কোনো রকম ঘটনা ছাড়া বাংলাদেশে, আপনি বাংলাদেশে কি চতুর্থ সংশোধনী করেন নাই, পঞ্চম সংশোধনী হয় নাই, পঞ্চদশ সংশোধনী হয় নাই, এগুলো তো সংবিধান পুনর্লিখনের মতো। তো সেটা যদি আপনি করতে পারেন, এই গণঅভ্যুত্থানের পরে আমরা নাকি দাবি জানাতে পারবো না যে একটা নতুন সংবিধান হতে হবে। এটার জন্য নেক্সট পার্লামেন্টে অপেক্ষা করতে হবে। আমি আপনাদেরকে বলি, নেক্সট পার্লামেন্ট যেটা করতে, এটা বলে আমি শেষ করবো যে নেক্সট পার্লামেন্ট কী করতে পারে। পার্লামেন্ট সংশোধনী করতে পারে। এবং এখানে আমি একটু দায়ী করব, যারা সংবিধান সংস্কার শব্দটা বাংলাদেশে এনেছেন তাদেরকে দায় নিতে হবে। এই যে এখনও পর্যন্ত সংবিধান সংস্কার আর সংশোধনী পার্থক্য করতে করতে আমরা খাবি খাচ্ছি। সংস্কার বলতে আসলে কিছু হয় না, হয় আপনাকে সংবিধান পুনর্লিখন করতে হবে অথবা সংশোধনী করতে হবে। পার্লামেন্টে আপনি সংবিধান সংশোধনী করতে পারবেন। সংবিধান সংশোধনী মানে হচ্ছে যে অলরেডি মানে যে আমি এই সংবিধানের অধীনে সংশোধনী করতেছি, এই সংশোধনী কখনো এই সংবিধানকে আউটলিভ করবে না। অর্থাৎ এটাকে বলা হয় যে ডেরিভেটিভ পাওয়ার, যেটা এই সংবিধানের ভেতর থেকে আপনি আহরণ করছেন এই ক্ষমতাটা, এটা হলো সংবিধান সংশোধনীর ক্ষমতা। কিন্তু বাংলাদেশে আমরা ইতিমধ্যে এই কমিশন, যে কমিশনের আমরা এত সমালোচনা করতেছি, এত দুর্বল কমিশন, এত ত্রুটিপূর্ণ কমিশন, এই কমিশনেও যে সমস্ত প্রস্তাব এসেছে এগুলো তো ইতিমধ্যে এই সংবিধানের বেসিক স্ট্রাকচার নাকি গালভরা কথা আপনারা বলেন, এগুলোকে ছাপিয়ে গেছে। তাহলে যদি ছাপিয়ে যায়, এটা তো আর সংশোধনী আর পার্লামেন্টে আপনি করতে পারবেন না, এটা পার্লামেন্টে করা যাবে না। দয়া করে এই জিনিসটা থেকে আসেন। তো একটু আগে আমার ভাই প্রশ্ন করছেন না যে আপনাদের গণভোটে এত মজা লাগে, গণপরিষদে এত মজা লাগে, তো জাতীয় সংসদে আপনাদের অসুবিধা কোথায়? তো প্রশ্নটা উল্টো করে করি, জাতীয় সংসদ এত ভালো, গণপরিষদের সমস্যা কী? গণপরিষদ তো নির্বাচন, এবার আপনারা বলেন যে জাতীয়, এবং দেখেন কী কাণ্ডটা করেছেন ওনারা। একটা বলতেছেন যে জাতীয় নির্বাচন, আর একটা হচ্ছে গণপরিষদ নির্বাচন। আরে ভাই, গণপরিষদ নির্বাচন তো জাতীয় নির্বাচন। বাংলাদেশে 70 সালের যে নির্বাচন হয়েছে এটা কি জাতীয় নির্বাচন না? আপনার দেশে যদি এমন পরিস্থিতি আসে যখন আপনাকে সংবিধানের মেজর পরিবর্তন করতে হবে, আবার আপনাকে সরকারও পরিচালনা করতে হবে, তখন এই গণপরিষদের মতো একটা পরিস্থিতি তৈরি করতে হয়। তো গণপরিষদের আমি জিজ্ঞেস করতেছি, একটু পরে আমাদের প্রিয় মাহাদি আমিন ভাই কথা বলবেন, তো মানে জাতীয় সংসদ নির্বাচনে যদি আমাদের সমস্যা না থাকে, তাহলে গণপরিষদ নির্বাচনের সমস্যা কোথায়? যারা জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাবে তারা কেন গণপরিষদে পাবে না, একটু বুঝিয়ে বলেন, আমি তো এটা বুঝতে চাই। আর গণভোটের সমস্যা কি? আমরা প্রিসাইজলি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাইন ফলো করছি, এটা আমাদেরকে করতে দিচ্ছেন না কেন? উনি তো গণভোট করেছেন। উনি তো 1978 সালের 17 এপ্রিল একটা দ্বিতীয় সংবিধান, কি বলে এটাকে, সামরিক ফরমান, একদম নোট করেন আপনারা যারা যারা পরবর্তীতে আমাকে চ্যালেঞ্জ করতে চান। 1978 সালের 17 এপ্রিল দ্বিতীয় সামরিক ফরমানের দ্বাদশ সংশোধনীর মধ্যে উনি বলেছেন যে নেক্সট যে ইলেকশন হবে, এই ইলেকশন হবে একই সাথে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইলেকশন এবং পার্লামেন্ট ইলেকশন। এই কথাটা উনি বলেছেন। আজকে আমরা বললে আমাদেরকে শুনতে হয় যে এটা আপনারা কোথায় পাইছেন, এটা আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছ থেকে পেয়েছি, এটা আমরা বিএনপির ইতিহাস থেকে পেয়েছি। দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে আজকে বিএনপির ওই ইতিহাসটা মানতে চাচ্ছে না বা স্বীকার করতে চাচ্ছে না। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে ওই কথা যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলে থাকেন, ওটা কিন্তু একটা গ্যাজেটেড, ভাইরা, ওটা একটা গ্যাজেটেড ফরমান, সুতরাং এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না, পার্ট অফ আওয়ার হিস্ট্রি। প্রশ্ন হচ্ছে উনি পরে করলেন না কেন? করলেন না, আমার ধারণা কোনো মাথা মোটার উকিল এসে ওনাকে বুদ্ধি দিয়েছেন যে আপনাকে এটা করতে হবে কেন, আপনি পার্লামেন্টে জিতবেন, জেতার পরে পঞ্চম সংশোধনী করবেন, তাহলেই তো কাজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কাজ হয়েছে, যতদিন উনি জীবিত ছিলেন কাজ হয়েছে। এবং দেখেন যখন বিএনপি পাওয়ারে নেয়, আওয়ামী লীগ এসে 2008 সালে কী বলছে, পঞ্চম সংশোধনী অবৈধ। আজকে পর্যন্ত পঞ্চম সংশোধনীর স্ট্যাটাস কি? এটা অবৈধ। বিএনপি এসে এটাকে আবার বলবে যে হ্যাঁ এটা প্রয়োজন ছিল, এটা বৈধ। কিন্তু এই যে সংশোধনীর এই খেলাটা, আপনার কাছে পাওয়ার থাকলে আপনি সংশোধনী করবেন, আরেকজন এসে বলবে অবৈধ, আবার আরেকজন এসে ত্রয়োদশ সংশোধনী বাতিল করলো,
আবার পঞ্চদশ সংশোধনী হয়েছে, আবার পঞ্চদশ সংশোধনীকে আপনি বাতিল করতেছেন। এই খেলাটা থেকে আমরা বেরোতে চাচ্ছি। এ কারণেই সংবিধানের মেজর রিফর্মের প্রশ্নে দয়া করে আমাদেরকে পার্লামেন্ট দেখায়েন না। আমরা বলছি যে টাইম ফ্রেমে সবাই একমত হয়েছে, ডিসেম্বর ফেব্রুয়ারি, যেই টাইম ফ্রেমে আমরা সবাই একমত হয়েছি ওই টাইম ফ্রেমে নির্বাচন করেন, কোনো আপত্তি নাই। কিন্তু নির্বাচিত সরকার গিয়ে সংস্কার করবে এইটা বলেন না আমাদেরকে। আপনারা বলেন যে আমরা সংস্কারের ভিত্তিতে পরবর্তী নির্বাচন করব, এবং লিগ্যাল ফ্রেম অর্ডার আছে, অধ্যাদেশ করা যাবে, প্রেসিডেন্ট। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করে শেষ করি, সেটা হচ্ছে এই যে আমাদেরকে অ্যানার্কির ভয় দেখান যে অ্যানার্কি হয়ে যাবে, মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। 1971 সালে 16ই ডিসেম্বর যখন দেশ স্বাধীন হয়েছে, 17ই ডিসেম্বর থেকে 1972 সালে 15 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ কোন সংবিধান দ্বারা চলেছে? আপনার তো সংবিধান এসেছে 1972 সালে 16ই ডিসেম্বর। তো 1971, এই যে এক বছর, 1971 সালে 17ই ডিসেম্বর থেকে 1972 সালে 15 ডিসেম্বর কোন সংবিধান দ্বারা বাংলাদেশ পরিচালিত হয়েছে? তখন কি হয়েছে? কিছুই হয়নি। রাষ্ট্রপতি পদত্যাগ চাইলে আপনারা বলেন স্পিকার কি আছে? দয়া করে এগুলো বলেন না। মোশতাক সাহেব কিন্তু কোনো স্পিকারের কাছে পদত্যাগ করেন নাই, আইয়ুব কোনো স্পিকারের কাছে পদত্যাগ করেন নাই, কিন্তু মোশতাক সাহেবের ওই সময় সংবিধান কিন্তু বহাল ছিল, তবু স্পিকারের কাছে পদত্যাগ করেন না, তিনি বিচারপতি সাহেবের কাছে পদত্যাগ করেছেন। ফলে যদি আমরা একমত হতে পারি, এই স্পিকার কিংবা নেক্সট পার্লামেন্ট এগুলো কোনো ইস্যু না। তো আমি এই বলে যেটা বলতে চাইবো, আমি যেটা ডকুমেন্ট যেটা দেখতে পেয়েছি অলরেডি সনদের মধ্যে, এখানে কিন্তু মারাত্মক গোজামিল আছে, এবং জনগণের অভিপ্রায়ের নামে যে 106 কনস্টিটিউশন 106, মানে আপনি শেখ হাসিনার রাষ্ট্রপতির কাছে, শেখ হাসিনার প্রধান বিচারপতির কাছে রেফারেন্স পাঠাচ্ছে যে গণ অভ্যুত্থানের পরে এই সরকার গঠন করা যাবে কিনা। এটা তো এর চেয়ে আমাদেরকে বলেন যে আমাদেরকে বিষ দেন, আমরা বিষ খেয়ে মারা যাই। আর শেখ হাসিনার রাষ্ট্রপতি, শেখ হাসিনার প্রধান বিচারপতির কাছে রেফারেন্স পাঠাচ্ছে। এই বাংলাদেশে আমরা আছি।